দর্শক, এনকে বার্তা 24 এর অনুসন্ধানী প্রতিবেদনে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছি আমি মোহাম্মদ সেলিম। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি শোনার পরে আপনাদেরই চোখে জল চলে আসবে। আর এমন একটি ঘটনা ঘটেছে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে, যেটিকে এক নামে পরিচিত সমিতির দোকান বললেই সবাই চিনতে পারেন। আর ঘটনাটি হচ্ছে একজন মানসিক ভারসাম্যহীন মায়ের বয়সী মহিলার সাথে এলাকার বখাটে ছেলেরা এমন একটি কাণ্ড ঘটিয়েছে যে মহিলা ৫ মাস পরে এলাকাবাসীর নজরে আসে মহিলাটি গর্ভ ধারণ করেছেন। যেই ছেলেগুলো এই অমানবিক কাজটি করেছে তাদেরই বিরুদ্ধে রয়েছে এলাকাতে গরু চুরি, ইফটিজিং সহ নানা অভিযোগ রয়েছে বললেই চলবে না। আমাদের কাছে প্রমাণ রয়েছে যে ছেলেটি এর আগে একবার ইফটিজিং এর দায়ে তার বাবা স্থানীয় আব্দুল্লাহ বিয়ারহাট হামিদিয়া দাখিল মাদ্রাসায় এসে আন্ডার টোকেন দিয়ে ছেলেটিকে ছাড়িয়ে নিয়েছিলেন। পরবর্তী সময় তার বাবাও একই সময় এলাকার গরু চুরি দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবাস করেন। সেখান থেকে জামিনে বেরিয়ে আসেন। ঘটনাটি যখন জানাজানি হয় তখন ওই মহিলার গর্ভের সেই ৫ মাস বয়সে বাচ্চাটিকে গর্ভপাত করানোরও চেষ্টা চালান আসামি পক্ষ। তাদের কোনো চেষ্টায় সফল না হওয়ায়, চেষ্টা ব্যর্থ হওয়ার পরে এক পর্যায়ে দিতে থাকে হুমকি ধমকি, এলাকা ছাড়ার পায়তারা করেন আসামি পক্ষ।
আমি পাশে ঘরে থাকি না, যে কারো বাড়ি না, আমি এখানে থাকি যে 5 বছর হয়ে গেছে। জিনিসটা মানুষের মুখে মুখে হয়ে গেছে, আর তখন আমরা শুনছি জিনিসটা। ও হের মেয়ের কাঠিয়ে আনি পরীক্ষা করার পরে দেখি যে হের বাচ্চা হবে, তখন জিজ্ঞেস করছি মানে বলছিল আর হোলাগুলো তো সবসময় বাড়ি এখানে ঘরে এনে হোলাগুলো সবসময় রোডে ঘাটে দেখি। এখন এই যে ঘটনাটা ঘটছে একটা সুস্থ বিচার চাই, মানে ইয়ে চাই জানি জিনিসটা আর জীবনে কারো জীবনে না ঘটে। উনি তো মানে মানসিক ভাবে কেনা কথা আইলেন না, মানে যদি সুস্থ থাকে তাহলে তো এই জিনিসটা ঘটাইতো না। আমি ওনার মেয়ে। এখানে আমার মায়ের দর্শন করার পরে আমি বাড়িতে আছি। আমার মা তো ভয়ে বাড়িতে থাকে না, এখন আমি বাড়িতে থাকি, আমারও ভয় দেখাইতেছে। এর মনির রুত মেজো ছিল, আমারও অনেকগুলো ভয় দেখাইছে। 1 নম্বর আসে আমি বাড়িতে চলে আসছে, এই জন্য আমাদের অনেক ভয় হয় বাড়িতে থাকতে। রাত্রে কি করে না করে, কালকে রাত্রে সারা রাত কুত্তায় ধরছে, কে আসে আমরা বাড়িলে চলে যাই, আবার আমার মা একা থাকতো, আমার বোন একটা নিয়ে। আমি শোনার আগে এলাকার মানুষ ধরে ফেলছে এটারে। আমি তো বাড়িতে থাকি না, তারপর আমি বাড়িতে আসার পরে এগুলো শুনছি। তখন আমার মার এই ঘটনার পরে আমার ভাই কোনোগুলো আমার মারা দেখতে পারে না। বর্তমানে আমার বাড়ি সারি নানার বাড়িতে রয়েছে, না খাই না দেয়। আমরা এটার উপযুক্ত বিচার চাই। আর আমার মান সম্মান তো গেছে, আঙ্গ মান সম্মান গেছে। আমার স্বামী আরও বাদ দেয় না, প্রতি মুহূর্তে খালি ঝাঁকি মারে এগুলো শোনার পরে। আইতে যেতে মাইদের করে মার, এগুলো জানার পরে অনেক অত্যাচার করতেছে স্বামী। এখন আমরা এগুলোর উপযুক্ত বিচার চাই। আবার 1 নম্বর আসামি এখন বাড়িতেও চলাইছে, এগুলো নিয়ে আমরা অনেক ভয় আছি। মামলা করার পরেও বাড়িতে ঘুরেফিরে করতেছে, বাড়ির আশেপাশে ঘুরেফিরে করতেছে, কোনো বিচার হয়নি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন তার পার্শ্ববর্তী লোকজনের মুখে এবং সর্বশেষ ওই ভারসাম্যহীন মহিলার মেয়ের মুখেও শুনেছেন ঘটনার লোমহর্ষক বর্ণনা। দর্শক, চলুন আমরা দেখে আসি কোন ব্রিজটির উপরে ছেলেরা ইফটিজিং, মাদক সেবন, মাদক বিক্রি সহ নানান অপকর্ম করত। দর্শক, আমরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে জায়গাটিতে, অর্থাৎ যে এই এলাকার যে ব্রিজটির উপরে সার্বক্ষণিক গভীর রাত পর্যন্ত মাদক সেবন করে এলাকার ছেলে এবং বহিরাগত ছেলেরা এসে আড্ডা দিত। এখান থেকে তাদের পরিকল্পনাগুলো করে পার্শ্ববর্তী মহিলার ঘরে গিয়ে ওই মহিলার মানসিক ভারসাম্যহীনতার সুযোগ দিয়ে মহিলাটাকে ধর্ষণ করে ছেলেরা। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ব্রিজ, আর এই ব্রিজটির উপরেই তারা মাদক সেবন করত। এই সেই ব্রিজটির উপরে তারা গভীর রাত পর্যন্ত আড্ডা দিত, যেখান থেকে তারা পরিকল্পনা করে এই মহিলাটির উপরে নির্যাতন চালাতো। দর্শক, আমরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে জানতে পারলাম মহিলাটি কোথায় রয়েছে, এবং সর্বশেষ আমরা হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম সেই ওই মানসিক ভারসাম্যহীন মহিলাটিকে। চলুন তাহলে দেখে আসি ওই মহিলাটি কিভাবে রয়েছে তার ভাইয়ের বাড়িতে আত্মগোপন করে, এবং বাচ্চাটিকে নিয়ে বর্তমানে তিনি কি করছেন। এই যে বাচ্চাটা কার মানে কোনো হেতার লগে আগের কোনো সম্পর্ক নেই, কোনো কথাই নেই। হেতা আসুকে আগের ভিতরে অসুখ পরপর একজন আর মান শান্ত সাকেল এইসব সিলে করছি। কেমন ঘরে হইলে প্রথম আর মানটি সিলেছি, কইলাম না ঘরের বাইরে থাকতে দুয়ার ফেলতে গেছি। আর আঙ্গো বাড়ির ভিতরে মেস্তুরি একজন আছে, এতটা কইছি জসিম মেস্তুরি কইছি। আর এত একা আর হুঁ কই আর চুপ। এই ঘটনার পরের দিন কি আপনি কাউকে জানাইছেন? জানাইছে রে, তারা আগলা হবে কয়েকদিন মাথার দোষ আগলা নাকি মামলা করছেন? গর্বে থাকতে করছি, বাইর বাইর হয়েছি, ডর ভাই নিজে বাইর নেই, নিজে বাই করছি, বাইর এটা সুষ্ঠুভাবে যেন চলে, সুন্দর মতন যেন সামনে চলতে পারে, এটার বিশেষ। দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনেছেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলার কথা এবং দেখেছেন তিনি তার নবজাতক শিশুটিকে নিয়ে কি করছিলেন। চলুন তাহলে এবার শুনে আসি এই ভিকটিমের ভাই এবং উক্ত মামলার বাদী তার পুরো ঘটনার বিষয়ে কি বলেন। আমার পরিচয়, আমার নাম সেলিম,
আমি 4 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পোস্টে আছি আর কি। আমার বোনের সাথে ঘটনা যেহেতু আমার বোন একটু মানসিকভাবে অসুস্থ, ওর ঘরে জোরপূর্বকভাবে ওরা 4 জন লোকই জোরপূর্বক ওকে দর্শন করছে, এমনকি ও বলছে যে ওরা বলে গেছে যে যদি কথা বাস্ট আউট করে তাহলে আমারও প্রাণনাশের, মানে আমি তার সংসার সব কিছু দেখাশোনা করতে হয়। এর স্বামী মারা গেছে আজকে 7 বছর, হার্ট অ্যাটাক করি। এই কারণে আমার বোন বা গরিব হিসেবে আমি হয়তো খাওয়া দাওয়া হয়তো পরিচালনা করি এটা। কিন্তু যখন এই ঘটনাটা ঘটছে আমি তো বাড়িতে থাকি না, আমি চট্টগ্রামও থাকি, চাকরি করি। তখন সবাই জানছে শুনছে, যখন সব কিছু হয়েছে আমারও জানাইছে। জানানোর পরে আমি ওদের গার্ডিয়ানের কাছে গেছি, যাওয়ার পরে আমারে ধাক্কা দিয়ে বার করে দিছে, এমনকি বলছে যে এ বাচ্চা বা এর কোনো বিচার নেই। এই নিরীক্ষে আমি যখন আইনের আশ্রয় নিছি তখন আমারে 4 নম্বর আসামের বাবা কুদ্দুসের দোকানের ভিতরে মারবেলায় ধরবেলায় আইছে, এমনকি আমার বোনের বাচ্চা নষ্ট করিয়া লাগবে এই পদক্ষেপ যখন নিচ্ছে তখন আমার বোন ভয়ে বা আবার কোনো নির্যাতন করে কিনা, তারা ইয়াবা ব্যবসায় এমনকি ইয়াবা ব্যবসার সাথে জড়িত 1000 ইয়াবা লয় এই মনির ধরা খাইছে, এমনকি ছেলেগুলো এই অবস্থায় লাগাই দিছে। তখন আমি মনে হয় না আমার বোন এখানে আইছে, এখন এখানে কেন আনছি এই জন্য, মানে আমারে মারার জন্য ধরার জন্য আক্রমণ করতেছে দোকানের ভিতরে। তখন বিষয়টা আমি সাথে সাথে ওসিকে জানাইছি। আমার বোন এই বাচ্চা এটা নিয়ে ঘরে থাকতো, ঘরের দরজা যেহেতু আপনাদেরকে দেখাইছি দরজায় ভাঙ্গি হেঁটা ঢুকি এভাবে মানে কি তাকে নির্যাতন করে, এমনকি ছুরির ভয় দেখায় সময় তারা এই অকাজে লিপ্ত হয়েছে। মানবেতর জীবন যাপন পার করা এই মানসিক ভারসাম্যহীন মায়ের বয়সী মহিলাটি নবজাতক শিশুটিকে নিয়ে আছে বিপাকে। পরিচয় দিচ্ছে না তার গর্ভের সন্তানরা কিংবা তার মেয়ের জামাতারা, এমনকি কোনো আত্মীয় স্বজন তাকে এখন গ্রহণ করছে না। আগামী দিনগুলো তার কিভাবে পার হবে, এই নবজাতকের পরিচয় কি হবে? দর্শক, আদালতে মামলা চলমান রয়েছে, তবে কবে এই বাচ্চার ডিএনএ টেস্ট এবং ডিএনএ ম্যাচ আসামিদের সাথে করবে সেটি একমাত্র আদালতই জানে। তার ব্যাখ্যা আমরা করব না, শুধু আমরা প্রশ্ন রাখবো এই বাচ্চার ভবিষ্যৎ পরিচয় কি হবে, পাবে কি এই বাচ্চার পিতৃ পরিচয়। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটেই চলেছে হর হামেশায়। দর্শক, আমরা আজকে এখান থেকে আমরা সকলের কাছে অনুরোধ করব এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলোকে আমরা যে যেখানে আছি সেখান থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং প্রশাসন সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, যথাযথ ব্যবস্থা নিয়ে এই ধরনের ঘটনাগুলোকে দ্রুত আইনের মাধ্যমে এনে বিচার কাজ সম্পূর্ণ করার জন্য, যাতে করে আর কোনো মায়ের বয়সী মহিলা কিংবা আমাদের বোনেরা এলাকায় এভাবে ধর্ষণের শিকার না হয়, আর যাতে কোনো নবজাতক তার পিতৃ পরিচয় নিয়ে সমাজে ঘৃণিত না হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আগামী পর্বে যে কোনো বিষয় নিয়ে। বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ সেলিম। ধন্যবাদ সবাইকে।